দ্য ডিজিটাল রেকর্ডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আজকে আমরা একটি নতুন পার্ট নিয়ে আলোচনা করব। নতুন পার্ট বলতে তোমাদের যে পিওইকিউ সিরিজ আমরা শুরু করেছিলাম তার আরেকটা পার্ট হবে। আজকে দেখো লেখাই আছে প্রিভিয়াস ইয়ার 2017 সালে কোশ্চেন আমরা সমাধান করব। তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 2017 সালে যে কোশ্চেনটি এসেছিল অঙ্কে, সেই কোশ্চেনটি আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে আর গুরুত্ব দিয়ে অঙ্কগুলি করবে, কারণ 2017 সালে যে কোশ্চেনগুলো এসেছিলো খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। তোমাদের মাধ্যমিক 2025 দিবে, এই 2017 থেকে দেখবে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তার জন্য অবশ্যই এই 2017 সালের কোশ্চেনগুলি তোমরা সমাধান করতে থাকবে। তো দেখো আমি আজকে এই ভিডিওতে কি করব, তোমাদের 2017 সালে মাধ্যমিক যে কোশ্চেন এসেছে তার শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব। শর্ট কোশ্চেন বলতে 1 নম্বর প্রশ্ন আর 2 নম্বর প্রশ্ন, টোটাল 36 নম্বর শর্ট কোশ্চেন থেকে তোমরা জানোই, সেটি নিয়ে আলোচনা করবো। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। দেখো কি বলছে, দেখো প্রথমে দেখো এখানে তোমাদের কি দেওয়া আছে। প্রথমে তোমরা জানোই আমাদের এমসিকিউ থাকে 6টা। এই 6টা এমসিকিউ আছে, দেখো 1-এর 1, 2, 3, 4, 5, 6, এই 6টা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এখানে 6টা এমসিকিউ থাকবে, 6x6 থাকবে, এটা জানোই তোমরা। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, কোনো আসল তার বার্ষিক সবৃদ্ধিমূলক অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে? এবার সুদের হার বের করতে বলছে। এবার তোমরা কি জানো সুদের হার বের করার জন্য কি করতে আমাদের? আমাদের সূত্র ছিল I = PTR/100। এটা আসলে সুদের হার বের করা অঙ্ক। সুদের হার মানে আমাদের সরল সুদ আইপিটা করে। এবার দেখো আমরা এবার কি করব, এ বলছে কোন আসলতা সবৃদ্ধিমূলক অনুপাত 25:28, মানে আমরা যদি ব্যাংকে 25 টাকা রাখি তাহলে আমাদের সুদ আসলে 28 টাকা দিবে। সবৃদ্ধিমূলক মানে সুদ আসল, হ্যাঁ 25 টাকা রাখলে 28 টাকা দেবে, তাহলে ক টাকা সুদ হচ্ছে 3 টাকা। তা আমরা ধরে নিচ্ছি আমরা যদি আসল রাখি 25 টাকা তাহলে আমাদের সুদ দিবে 3 টাকা। তাই আসলটাকে আমি 25 ধরবো আর আইটাকে 3 ধরলাম। ধরুন আই এর জায়গায় 3 লিখবো আর পি এর জায়গায় 25 লিখবো, ইন্টু টি। টি হলো কত? বার্ষিক, বার্ষিক মানে বছর, 1 বছর, টি এর জায়গায় 1 বছর হবে। আর 8টা সুদের হারটা বের করতে বলছে, নিচে 100। ঠিক আছে, সমাধান করে আমি তোমার দেখাই দিচ্ছি। দেখো 25/100 আর হলে 25 দিয়ে যদি 100 কাটি, 4×25 100, তাহলে আর এর মান কত বের হচ্ছে? আর = 12। আর এর মান 12%। দেখো সুদের হার 12% অপশন দেওয়া আছে। আছে দেখো 12%, বি নম্বর, খুবই সোজা অঙ্ক। দেখো বি নম্বর অপশন, 3, 4, 12, তাহলে উত্তর 12% হলো। এবার 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বলছে কোন সত্যে a² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। এবার দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি শূন্য বলে তাহলে মনে করো ধ্রুবক সংখ্যাটা আমাদের থাকবে না। ধ্রুবক যেটা আছে, ধ্রুবক পার্ট বলতে সি, সি = যদি 0 হয় তাহলে আমাদের একটি বীজ শূন্য হবে। একটি বীজ শূন্য হওয়ার সত্ত্বেও কি সি = 0, মনে রাখবা। তাহলে সি এর মান 0 হলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হয়ে যাবে। একটা উত্তর 0 হবে, একটা যে কোনো মান হইতে পারে। তারপরে দেখো 3 নম্বর, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক কটা হবে? দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ করে তাহলে কটা সাধারণ স্পর্শ কটা আঁকা যাবে? টোটাল হবে 4টি। দুইটা বৃত্ত টাচ না করলে তাহলে 4টা স্পর্শ আঁকা যায়। 4 নম্বর অঙ্ক কি বলছে, sin θ মান cos θ এর সঙ্গে সমান দেওয়া আছে, তাহলে বলছে 2θ মান কত? এটাও তোমাদের করে দিচ্ছি। এটা উত্তর হবে 90 ডিগ্রি। কেন হচ্ছে আমি দেখাই দিচ্ছি। দেখো 4 নম্বর সমাধান দেখাই দিচ্ছি। sin θ = cos θ বা sin θ = sin 90 ডিগ্রি - cos θ। কেন বাম দিকে সাইন আছে, ডান দিকে সাইন আনতে হবে, তাহলে আমি সাইনটাকে উঠে দিতে পারবো। তাহলে ডান দিকে কসের জায়গায় সাইন লেখাতে এখানে একটা 90 ডিগ্রি আসবে, পুরো কোণের সূত্র আমাদের 90 - θ। এবার সাইন সাইন উঠে গেল, তাহলে কি থাকবে? θ = 90 ডিগ্রি - θ। তাহলে থিটাকে এক পাশে এলাম, θ + θ 2θ, থিটাটাকে এক পাশে যোগ করলাম, θ + θ 2θ = 90 ডিগ্রি। দেখো অপশন ডি 90 ডিগ্রি হলো। তারা 5 নম্বর কি বলছে, একটি শঙ্কু ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করে দিতে শঙ্কুর আয়তন পূর্বে শঙ্কুর আয়তন কি হবে? ব্যাসার্ধ উচ্চতা সবগুলা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন 8 গুণ হয়ে যাবে। তাহলে উত্তর হবে ডি, 8 গুণ। তারপরে কি বলছে, 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা বলছে। এবার মধ্যমা বের করতে হলে আমি কি বলছিলাম, মধ্যমা যখনই বের করবো সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজাবো, সাজাই নিয়ে মাঝখানে কত আছে দেখো 6 নম্বর অঙ্কটা দেখো, দেখে নাও। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা কত? 2, 2 কয়টা আছে? একটা, দুইটা, 2 আছে, 2,2 লিখলাম। তারপর কথা 3 একটা আছে,
তারপরে কত আছে 5, 5 দুইটা আছে, 5 দুইটা আছে, তাহলে 2 দুইটা লিখলাম, 3 একটা লিখছি, 5 দুইটা লিখছি, 5 এর পর আছে 6, 5 এর পর 6 লিখলাম, এই 6, 6 এর পর কি আছে 8 দুইটা আছে, এই 8 একটা দুইটা, 8 দুইটা লিখবো, তারপরে কি লিখবো 9, লাস্টে আছে 9, দেখো 9। টোটাল কটা সংখ্যা ছিল 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, এর 9টা সংখ্যা আছে। তাহলে বেজোড়, বেজোড় মানে একটি মধ্যমা পো, এর মধ্যমাটা কি হতো 9টা সংখ্যা, তাহলে মাঝখানে কি আছে 5, তাহলে এইদিকে 4টা বাদ, এদিকে 8টা বাদ, একটা মাঝখানে সংখ্যাটা হবে মধ্যমা, মধ্যমা 5, তাহলে উত্তর হলো 5। তার ডি এর মান হল ডি ইকুয়াল টু 5, তাহলে মধ্যমা হলো 5। ঠিক আছে, তাহলে দেখে নাও এমসিকিউ 6টা বলে দিলাম, তার সঙ্গে সমাধানটা বলে দিছি, তোমাদের চাইলে করে নিতে পারো। চলো পরের প্রশ্নে যাই। দেখো 2 নম্বর আমাদের কি বলছে, 2 নম্বরে আমাদের শূন্যস্থান পূরণ থাকবে 6টা, দেখো 6 জায়গা থেকে 6টা থাকবে আমাদের অঙ্কে, 6টা পার্ট তোমাদের আগে বলা হয়েছিল। 6টার মধ্যে আমাদের দিতে হবে কথা 5টা, যে কোনো 5টি প্রশ্ন দাও, 5 5। এবার 1 নম্বর প্রশ্ন কি বলছে, কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। এবার এটা আগেও বলা হয়েছিল, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 1 বছর যদি এর মধ্যে থাকে তাহলে সেটা দুটোই সমান হবে, আর 1 বছর পার করে গেলেই চক্রবৃদ্ধি সুদ বাড়তে থাকবে, সরল সুদটা মানে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, সরল সুদ কম হয়ে যাবে। তাহলে এখানে শূন্যস্থানে 1 বছর হবে, শূন্যস্থানে আমরা লিখবো 1 বছর, তাহলে উত্তর হবে 1 বছর। তারপরে 2 নম্বর অঙ্ক কি বলছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, দ্বিঘার সময় b স্কয়ার সমান 4ac হলে বীজদ্বয় কি বাস্তব ও ড্যাশ হবে। এখানে শূন্যস্থানে লিখবা সমান, শূন্যস্থানে হবে সমান, বীজদ্বয় বাস্তব সমান হয়, b স্কয়ার ইকুয়াল টু 4ac যদি হয়ে যায় তাহলে সমান হয়ে যাবে। 3 নম্বর কি বলছে, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ সমানুপাত হলে ত্রিভুজটি দুটি ড্যাশ হবে। বাহুগুলা বলছে সমানুপাত থাকলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে, শূন্যস্থানে লিখবা সদৃশ হবে, সদৃশ হবে, ত্রিভুজ দুটি সদৃশ হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার 1/x হলে cos 4 থিটা মানে sin 4 থিটা মানে কত হবে, এটা উত্তর 1/x হবে। কোশ্চেনে যা আছে 1/x মনে রাখবা, উত্তর তাই হবে 1/x। কেন হচ্ছে যদি বলো, আমি তাহলে একটু করে দেখাই দিচ্ছি তোমাদের সমাধান। 4 নম্বর দেখো, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা টুকলাম, এটাকে সূত্র করে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, cos 4 থিটা গেল cos স্কয়ার থিটা তার স্কয়ার, sin 4 গেল sin স্কয়ার থিটা তার স্কয়ার। এবার স্কয়ার মানে বি স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার এই সূত্র cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার 1 হয়, আমরা জানি এটা আগে থেকে আমাদের জানা ছিল, এটা সূত্র sin স্কয়ার প্লাস cos 1 হয়, আর cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার মাইনাসের মানটা দেওয়া আছে 1/x, তাহলে ইনটু 1/x, 1 ইনটু 1/x, তাহলে উত্তর হলো 1/x, তাহলে 1 নিচে x, তাহলে উত্তর হলো 1/x, তাহলে কত 4 নম্বর উত্তর হলো 1/x। 5 নম্বর কি বলছে দেখে নাও, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, একটা নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটা থাকে, শূন্যস্থানে হবে 1টি, সমতল সংখ্যা 1টি, নিরেট অর্ধগোলক বলছে মনে রাখবা, নিরেট অর্ধগোলকের সমতল থাকে 1টি আর বক্রতল থাকে 1টি, টোটাল 2টা তল। যদি ছবি আঁকতে বলো, ছবিটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অর্ধগোলক দেখতে এরকম হবে, এই সামনেটা এরকম বন্ধ করা থাকবে, ঠিক আছে, তাহলে সমতল হবে কয়টা 1টি আর বক্রতল হবে 1টি, তাহলে সমতল সংখ্যা 1টি। তারপরে কি বলছে, x1 x2 x3 xn এই সংখ্যাগুলি গড় দেওয়া আছে x ড্যাশ, তাহলে kx1 kx2 kx3 kx ড্যাশ kxn এর গড় কত হবে, তাহলে এগুলোর গড় n কি আছে x ড্যাশ হলে এটার গড় কি হবে সেম হবে, এই k টা গুণ আছে kটা বাইরে যাবে, তাহলে শূন্যস্থান হবে k x ড্যাশ, মনে রাখবা kটা তো k থাকবেই আর x ড্যাশটা এখানে গিয়ে বসে যাবে, তাহলে উত্তর হলো k x ড্যাশ। হয়ে গেল শূন্যস্থান পূরণ। দেখে নাও, চলে যায় এবার সত্য মিথ্যায়। দেখো সত্য মিথ্যা আমাদের 6টা থাকবে, 6টার মধ্যে আমাদের উত্তর দিতে হবে 5টা, যে কোনো 5টি, 5 কি বলছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে 6 মাস পরে বি
20,000 টাকা দিয়ে ওই ব্যবসা যোগ দিল, তারা তাহলে বছরের শেষে তাদের লাভের পরিমাণ সমান হবে। এ 10,000 টাকা দিছে মানে ব্যবসা শুরুতেই, তার 1 বছর অবধি থাকতেছে এর টাকাটা, তার 10,000 টাকা 12 মাসের জন্য দিছিল, কিন্তু বি দিছিল 20,000 টাকা দিছে, মানে টাকাটা বেশি দিছে কিন্তু 6 মাস, ও 6 মাস পরে যেহেতু দিছে টাকাটা ওকে বেশি দিতে হচ্ছে। তাহলে এটা আমাদের যদি করি দেখো সমান হচ্ছে কিনা দেখো, 10,000কে যদি আমি, এগুলো অঙ্ক করা নিয়ে হলো সময়টা দ্বিগুণ হবে, 10,000 ইন্টু 12, ঠিক আছে, ইস্টু অনুপাত করব 20,000 ইন্টু 6, তাহলে 10,000 আর 12 গুণ করলে 12, শূন্যগুলো বাদ দিই, এই যে 4টা করে শূন্য বাদলাম, তাহলে 12:6 দুগুণী 12, তাহলে 12:12 1:1 হচ্ছে। দেখো দুইটাই সমান হয়ে যাচ্ছে। দেখো 1 নম্বর অঙ্কটা দুইটাই দেখো আমি বুঝার জন্য করে দিলাম। তা আমরা কি করবা, টাকাটাকে ওর মাসটা দ্বিগুণ করবা। 10,000 টাকা এ দেয় 12 মাসের জন্য, 1 বছরের জন্য 12 মাস, আর বি দেয় 20,000 টাকা 6 মাস পরে, 6 মাসের জন্য দেয়, তাহলে 6 দ্বিগুণ করলাম, টোটাল তাহলে দুইটা অনুপাত কি 1:1, দুইটাই সমান, তাহলে লাভের পরিমাণ সমান হবে। ঠিকই বলছে, তাহলে লাভের পরিমাণ সমানই হবে, তাহলে এটা কি হবে, সত্য হয়ে যাবে। 1 নম্বরটা সত্য। 2 নম্বর কি বলছে, এক্স এর মান 2 + √3, তাহলে x + 1 x এর মান 2 √3 হবে, এটা মিথ্যা হবে। কেন মিথ্যা হচ্ছে আমি তোমাদের দেখাই দিচ্ছি। x + 1/x এর মান যদি আমরা বসাই, x এর মান ছিল 2 প্লাস কত আছে 2 + √3, আর 1/x এর মান আছে 2 - √3, x এর মান হলো 2 + √3 আর 1/x এর মান 2 - √3 বসালাম, √3 কাটা, তার 2 2 যোগ করলে কত হবে 4, উত্তর হচ্ছে আমাদের 4, কিন্তু বলছে 2 √3, তাহলে বুঝে যাচ্ছে মিথ্যা হচ্ছে, তাহলে এটা হলো মিথ্যা। তারপরে দেখো 7 সেমি 3 সেমি ব্যাসার্ধ দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব হবে 4 সেমি, এটাও মিথ্যা হবে। কারণটা দেখো, বহিঃস্পর্শ যদি লেখা থাকে তাহলে মনে রাখবা এই ব্যাসার্ধ দুটো যোগ হবে, ঠিক আছে, আর যদি অন্তঃস্পর্শ বলে তাহলে বিয়োগ হবে। অন্তঃস্পর্শ যদি বলতো 7 + 3 4 হতো, কিন্তু এটা বহি বলছে, বহি মানে 7 3 10 হবে, উত্তর হবে 10, কিন্তু বলছে 4, তাহলে এটা মিথ্যা। 3 নম্বর মিথ্যা। 4 নম্বর কি বলছে, থিটার মান 0 থেকে 90 এর মধ্যে যদি থাকে, মানে থিটার মান 0 থেকে বড় 90 ছোট, তাহলে সাইন থিটার মান সাইন স্কয়ার থিটা বড় হবে। ঠিকই বলছে, সাইন থিটার মান সবসময় সাইন স্কয়ার থিটা বড় হবে, আবার সাইন কিউব থিটা থেকে সাইন স্কয়ার থিটা বড় হবে, এরকম মনে রাখবা, তাহলে এটা হবে সত্য। তাহলে 1 সত্য, 2 মিথ্যা, 3ও মিথ্যা হলো, হ্যাঁ, 4 সত্য। 5 কি বলছে, একটি অর্ধগোলকের সমতল ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে ব্যাসার্ধ হবে 3 সেমি, এটা আমি তোমাদের একটু বোঝার জন্য করেছি। 5 নম্বর দেখো, অর্ধগোলকের ক্ষেত্রফল বলছে 36 পাই, একটি অর্ধগোলকের সমতল ক্ষেত্রফল। এবার অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr²। অর্ধগোলকের সূত্র নিরেট কিন্তু বলেনি, নিরেট বলে 3πr², 2πr² মান দেওয়া আছে 36 পাই, ঠিক আছে। এবার দুইটাই আমি দুই পাশে পাই পাই কাটলাম, 2 দিয়ে 36 গেলাম 18, তাহলে r² সমান 18 বের হলো, তাহলে r এর মান কত হবে, r এর মান হবে √18, তাহলে 18কে যদি আমরা বর্গমূল করি, r এর মান 3 3 9 3√2, তাহলে অপশন মিথ্যা হয়ে গেল। তাহলে আমাদের বের হলো 3√2, কিন্তু এখানে দেওয়া আছে খালি 3, তাহলে মিথ্যা। তারপরে দেখো 6 নম্বর কি বলছে, ওজার দুটি ছেদবিন্দু থেকে x অক্ষের উপর যে লম্বটা নি, লম্বটা x অক্ষের উপর লম্ব, ছেদবিন্দু ভুজিকে মধ্যমা বলে, ঠিকই এটা সত্য হবে। ওজাইব আঁকা দেখছো তোমরা, ওজাইবের যে লম্বটা কি, লম্বটার মধ্যে যে ভুজটা থাকে, ভুজটাকে আমরা মধ্যমা বলি, এটা ঠিকই আছে, সত্য। তাহলে এখানে 3টা সত্য 3টা মিথ্যা দিছে, ঠিক আছে, তাহলে সত্য মিথ্যা হয়ে গেল। এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নগুলো করব। এবার 2 নম্বরে যে প্রশ্নগুলো থাকে টোটাল তোমরা 12টা থাকবে, কিন্তু মাধ্যমিকে 2 নম্বরের কোশ্চেন কটা থাকবে, 12টা। 12টার মধ্যে আমাদের দিতে হবে 10টা, 10 2 20 নম্বর থাকে। দেখো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 10টায় 1টায় 2 করেছে, 10 2 20। তো আমরা 2 এর দেখো 4 এর 1 নম্বর অঙ্কটা আগে দেখাচ্ছি, এগুলো একটু পড়ে দেখাইতে হবে কিন্তু, কারণ 2 নম্বরে থাকবে, যেহেতু মুখে মুখে উত্তর দিলে না নাম্বার কিন্তু দিবে না। কি বলছে, আর পাশে হার চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হতে কত সময় লাগবে। বলছে একটা মূলধন 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে 4 গুণ হতে কত টাইম লাগবে, ঠিক আছে। কি হারে, চক্রবৃদ্ধি সুদের হারে, এটা দেখেই বুঝা যাচ্ছে। দেখো এটা যদি এমসিকিউ থাকে তাহলে মনে মনে উত্তর দিবা,
একটা টাকা 8 বছর দ্বিগুণ হলো, তাহলে 4 গুণ হতে থাকবে 8-এর ডবল, 16 বছর লাগবে। কেন লাগতেছে দেখো, আমি করে দেখাচ্ছি। আমাদের সূত্রটা কি ছিল? এ সমান পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, এটা সূত্র ছিল। এবার কোন টাকা দ্বিগুণ, দ্বিগুণ মানে কি, আমরা যদি পিটাকে এক্স ধরি, এটাকে 2x ধরতে হবে, দ্বিগুণ হচ্ছে 1 প্লাস আর 8টাকে ছোট হাত ধরতে বলি, ছোট হাত ধরলাম বাই 100, এন এর জায়গায় 8 ধরবা, এটা বের করলাম, দুই পাশে এক্স কাটা গেল, তাহলে বের হলো কি 1 প্লাস আর বাই 100 পাওয়ার 8 ইকুয়াল 2, মানে দ্বিগুণের জন্য আমাদের এটা সম্পর্কটা বের করলাম। এবার আমরা 4 গুণ দিয়ে করব, 4 গুণ দিয়ে যখন করব, এ ইকুয়াল টু পি, সূত্রটা লিখে নিলাম আর বাই 100 পাওয়ার এন, এটা আমাদের সূত্র। এখানে 4 গুণ মানে এক্সটাকে, এটাকে ধরতে 4x আর পিটাকে ধরতে হবে x, পি যত টাকা রাখবো এই হবে তার 4 গুণ। 1 প্লাস আর বাই 100, 8টাকে ছোট হাত ধরতে বলছে, ছোট হাতে ধরবো বাই 100, আর এনটা আমরা এবার বের করবো। আগে যেমন এনটা 8 বছর দেওয়া ছিল, এখানে কিন্তু দেওয়া নেই। এবার দেখো আমরা দুই পাশে এক্স কাটলাম, 2কে 4কে লিখবো 2 এর স্কয়ার, আর ডান দিকে লিখবো 1 প্লাস আর বাই 100 পাওয়ারে দিয়ে দিলাম এন। ঠিক আছে, এই যে 1 প্লাস আর বাই 100 পাওয়ার 8। এবার দেখো 2 মানে হলো 1 প্লাস আর বাই 100 পাওয়ার 8। এবার আমরা এখানে 2 এর স্কয়ার আছে, তাহলে 2 এর জায়গায় বসে তার পাওয়ার দিব, তাহলে কি হবে 1 প্লাস 2 এর জায়গায় এটা বসো আর বাই 100, 1 প্লাস আর বাই 100 পাওয়ার 8, 8 আর এই 2 গুণ হয়ে যাবে, 8 গুণ 16, এদিকে হয়ে যাবে 16 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, এর দুই পাশে কাটা গেল, তাহলে এন ইকুয়াল টু 16 উত্তর। একদম ইজি অঙ্ক, তাহলে 16 উত্তর। দেখে নাও এই মানটাকে কাজে লাগালাম। এবার একটা 2 মানে পাওয়ারে 8 হলো, তাহলে 2টা 2 আছে, 8 আর 2 16 ডবল হয়ে যাবে, তাহলে উত্তর এন সমান 16 বছর। তাহলে 4-এর 1 নম্বর অঙ্ক হয়ে গেল, দেখে নাও। ঠিক আছে, এবার 4-এর 2 দেখো কি বলছে, কি বলছে 2 নম্বর, কোনো এক ব্যবসা এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, তাহলে ওই ব্যবসায় বছরের শেষে বি এর 1500 টাকা লাভ হলে এর কত টাকা লাভ হবে, এর লাভটা বের করতে বলছে। তাহলে আমরা এ আর বি এর মূলধনের অনুপাতটাকে করে নিই, তাহলে আমরা যদি এ এস টু বি বার করে নিই, এ এস টু বিটা বের করে নেবো। কি বলছে, এর মূলধন বি এর মূলধন 1.5 গুণ, তাহলে এর মূলধনটা হবে বি এর থেকে 1.5 গুণ, মানে আমরা যদি বি কে 1 টাকা ধরি, তাহলে এ কে ধরতে হবে 1.5 টাকা, মনে রাখবা, ওটাকে যা ধরবে 1.5 গুণ বলছে, মানে 1.5 টাকা, 1 টাকা ধরে, এখানে যদি 100 ধরে 150, ঠিক আছে, এখানে যদি এক্স ধরি তাহলে এখানে 1.5x এরকম ধরে নিলাম। এবার সমস্তটাকে যদি ভাঙাই নিই, নিচে 2 উপরে 2 করতে 3, 3/2 1, তারপরে 3টাকে 3-এর জায়গায় রাখলাম, আর 2টাকে নিলাম 2 3:2 অনুপাত বেরোলো। যদি বলে এ আর বি এর মূলধনের অনুপাত কত, 3:2। এবার আমাদের অনুপাত বলেন, আমাদের বলছে বি 1500টা লাভ পেলে বি এর লাভ 1500, তাহলে এ লাভ কত, তাহলে সুতরাং দিয়ে রাখো এ লাভ, এ লাভ হবে কত 1500 ইন্টু 1500 লিখবা ইন্টু দিয়ে, এবার আমাদের কার লাভ দেওয়া আছে, বি এর লাভ, এ লাভ বের করতে বলছে, তাহলে এ লাভ বের করে, এ বলতে 3 লিখবো উপরে, আর এই যে বি এর লাভ বলতে 2, এই 2টা লিখবো নিচে, যেটা দেওয়া আছে সেটা নিচে, আর যেটা বের করবো উপরে। 2 দিয়ে 1500 কালে 750, 750কে 3 দিয়ে গুণ করলে 2250, 2250 টাকা বের হলো উত্তর। দেখে না, খুবই সোজা অঙ্ক, 2250 টাকা। তাহলে বি এ লাভ 1500 টাকা হলে এ লাভ হবে 2250 টাকা। চলো 3 নম্বরে যাই। 3 নম্বর কি বলছে, সমাধান না করে পি এর মানে কোন যে কোনো মানের জন্য এত সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে বাস্তব আর সমান বীজ বের করতে বলছে।
এ বাস্তব আর সমান বীজ বের করার সূত্র কি? কোনো দ্বিঘাত সমীকরণে বীজ দুটি বাস্তব সমান হওয়ার শর্ত হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই শর্তটা যদি মেনে চলে তাহলে আমরা বীজ দুটি বাস্তব আর সমান হয়। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমাদের এ, এখানে প্রথমটাকে এ বলে, এটা এ দাও, এস স্কোয়ারের সামনে যে এ, এটাকে বি, এটাকে সি বলে। এখানে বি কাকে ধরবো? দেখো পি এর মানটা আমাদের বের করতে বলছে, তাহলে বি বলতে এখানে পি মাইনাস 3 বোঝাচ্ছে, পি মাইনাস 3 বসা দিলাম, -4 ইন্টু এ বলতে 1 ইন্টু সি, সি বলতে পি ইকুয়াল টু 0। বা এটাকে সূত্র করবো স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এ মানে চলে আসবে পি স্কোয়ার মাইনাস 2b বলতে 6p প্লাস বি স্কোয়ার মানে 9 মাইনাস 4p, 4 को 4p ইকুয়াল টু 0। ওই যে সাজায় নি, পি স্কোয়ার মাইনাস 6 4 10p 10p প্লাস 9 ইকুয়াল টু 0 লিখবো। বা পি স্কোয়ার, এটাকে মিডল টার্ম করতে হবে। ঠিক আছে, মিডল টার্ম কি 9 কে ভাঙা 10, 9 কে ভাঙা 10 যদি আমি মিডল টার্ম করি তাহলে একটা 9 আসবে, মানে 9 9 একে 10, 9 যোগ 1 দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে পি মাইনাস 9 একটা উত্তর আসবে আর পি মাইনাস 1 একটা উত্তর আসবে। কেন 9 এর সঙ্গে যদি 1 যোগ করে 10 হয় আর মাইনাস যদি প্লাস যোগ হয়ে যাবে, তাই না? তার 9 একে 10 হলো আর 9 1 9, তাহলে এখান থেকে হয় না করবো, একদিকে হয় মিল নামটা কিন্তু আমি দেখাইলাম না, এক লাইনের মধ্যে করলাম, তোমরা পারলে করে নিবা বুঝতে যদি চাও, আমি শর্ট নিয়মে করে দিলাম। তাহলে কি দেওয়া আছে লিখে নিই, পি মাইনাস 9 ইকুয়াল টু 0 ধরবো একবার, তাহলে পি এর মান কত 9, আর পি মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখবো একবার, তাহলে পি ইকুয়াল টু 1। তাহলে পি এর মান 1 বা 9 যদি হয় তাহলে আমাদের বীজ দুটি বাস্তব আর সমান হবে। 9 1 দুইটা উত্তর হলো, একটা 9 একটা 1। ঠিক আছে, দেখে নাও। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলছে, 4 নম্বর দেওয়া, এটা ভেদ থেকে দিছে, বলছে এক্স ভেদ ওয়াই জেড এবং ওয়াই ভেদ জেড এক্স হলে দেখাও যে জেড একটি ধ্রুবক, জেড একটা ধ্রুবক সংখ্যা, সেটা দেখাতে বলছে। তার মানে এটা ভেদের অঙ্ক, আমরা দুইটা পাঠ করে নিচ্ছি। এক্স ভেদ ওয়াই জেড দেওয়া আছে আর ওয়াই ভেদ জেড এক্স দেওয়া আছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা প্রথমটাকে k1 ধরবো, x সমান k1 y জেড লিখলাম, এখানে k1 ধরলাম, এদিকে k2 ধরবো। ভেদ ধ্রুবক দুইটা কি ধরলাম, k1 k2। বা x সমান k1 আর y এর মানটা k2 zx, y জায়গায় কি লিখবো k2 zx, আর এই জেডটা কিন্তু থাকি গেল ইনটু জেড, k1 টা থাকলো, y জায়গায় k2 zx আর জেডটা জেড থাকলো। এবার দুই পাশে আমরা কি মিল আছে, x x মিল আছে, বাদ দিলাম, তাহলে থাকলো কি k1 k2 আর জেড স্কয়ার থাকলো ইকুয়াল টু 1। বা তাহলে জেড স্কয়ার সমান কি হবে 1 বাই k1 k2। তাহলে আমরা যদি বর্গমূল করি জেড স্কয়ার এবং জেড, আর এর বর্গমূল করলে এটা বর্গমূলটা ধ্রুবকই হবে, কারণ ধ্রুবকের এবং ধ্রুবকই হয়, এটার শূন্য সমান অশূন্য ধ্রুবক হলো, অশূন্য ধ্রুবক। তাহলে কে হয়, জেড হলো একটি অশূন্য ধ্রুবক, এটাই বলছে জেড একটি ধ্রুবক বা অশূন্য ধ্রুবক। হ্যাঁ, তাহলে জেড হলো একটা ধ্রুবক সংখ্যা, প্রমাণিত হয়ে গেল। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্ক কি বলছে, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা আছে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহু 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটি কত হবে? তাহলে প্রথম ত্রিভুজের বাহুটা 9 সেমি দেওয়া আছে, দ্বিতীয় ত্রিভুজ সেম বাহুটা এর যেটা 9 আছে ওইটা কত হবে? এবার এখানে দেখো পরিসীমা যে দেওয়া আছে 20 16, তাহলে প্রথম ত্রিভুজটা বড় আছে, দ্বিতীয় ত্রিভুজটা একটু হলে ছোট আছে। তাহলে প্রথম ত্রিভুজের প্রথম বাহুটা যদি 9 হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে একটু হলে ছোট হবে, কত সেটা লিখবো। তাহলে কত বাহু হবে, বাহুর দৈর্ঘ্য কত হবে লিখে দিই, বাহুর দৈর্ঘ্য হবে সমান দিয়ে 9 ইন্টু 9 দিয়ে ইন্টু দিব। এবার আমরা কি বের করবো, দ্বিতীয় ত্রিভুজ, দ্বিতীয় বলে 16, 16টা লিখবো উপরে আর নিচে লিখবো প্রথম ত্রিভুজের বাহুটা, প্রথম ত্রিভুজের বাহু যেহেতু 9 তাহলে 20টা নিচে লিখবো।
তাহলে বাহুটা বের হয়ে যাবে। এবার কাটি করবো, 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 5 20, তাই না? 4 দিয়ে কাটলে কত হবে? 4 4 16, 4 5 20, তাহলে উপরে হলো 4, নিচে 5। এবার উপরে হলো 4 লং 36/5, 36কে 5 দিয়ে ভাগ করে নাও, 5 7 35, 1 36, পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম, 5 2 10, তাহলে উত্তর হলো 7.2। তাহলে বাহুর দৈর্ঘ্য দ্বিতীয় ত্রিভুজের প্রথম অনুরূপ বাহুটা হলো 7.2 সেমি। এত সেমি লিখে দিবা, ঠিক আছে? দেখে নাও। চলো পরের অঙ্কে যাই। 6 নম্বর কি বলছে? ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, এবি 5 সেমি, বিসি 12 সেমি হলে ত্রিভুজটি পরিবেশার্ধ বার করতে বলছে। ছবিটা বুঝে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরুন একটা এবিসি ত্রিভুজ, যার বি কোণটা 90 ডিগ্রি। এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা হলো 90 ডিগ্রি কোণ, মানে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এবি বাহুটা 5 সেমি, বিসিটা 12 সেমি, তাহলে আমরা এসিটা বের করতে পারবো। এসি মানে অতিভুজটা বের করবো। ইয়া মনে করা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অতিভুজটা থাকবে, অতিভুজটাই হলো ওর ব্যাজ হিসেবে বৃত্তের ব্যাজ হিসেবে কাজ করবে, ঠিক আছে? তাহলে বৃত্তটা যখন আমরা আঁকবো, ওর এই কেন্দ্রটা এই ঠিক মিডিলে থাকবে, অতিভুজের ঠিক মিডিলে থাকবে। তা আমরা যদি অতিভুজের দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য অর্ধেক করলে পরিবেশার্ধটা বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? প্রথমে এসিটা বের করবো। তাহলে এসি ইকুয়াল টু √ অফ এটার স্কয়ার যোগ এটা আছে 12 স্কয়ার যোগ 5 স্কয়ার। 12 স্কয়ার কথা 144, 5 স্কয়ার কথা 25, 12 স্কয়ার 140, 5 স্কয়ার 25, 140 আর 25 কথা 169, 169 এর বর্গমূল 13 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য বার হলো 13 সেমি। এবার অতিভুজের দৈর্ঘ্য 13 যদি হয়, তাহলে এইটাই ব্যাস হিসেবে কাজ করবে। তাহলে অর্ধেকটা হলো, এই অর্ধেকটা হবে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হবে? সুতরাং পরিবেশার্ধ সমান, পরিবেশার্ধ কত হবে? 13/2। দেখে নাও, 13/2 সমান 6.5 সেমি, 6.5 সেমি। তাহলে ত্রিভুজটা পরিবেশার্ধের দৈর্ঘ্য হলো 6.5 সেমি, পরিবেশার্ধের দৈর্ঘ্য কত? 6.5 সেমি। দেখে নাও, হয়ে গেল 6 নম্বর। চলো 7 নম্বর করবো এবার। 7 নম্বর অঙ্ক কি বলছে? এবিসি ত্রিভুজের এবি বাহুটা 2a - 1 সেমি, এসি বলে 2√2 a সেমি, বিসি এর দৈর্ঘ্য 2a + 1 সেমি হলে কোণ বিএসি এর মান কত? কোণ বিএসিটা বের করতে বলছে। এবার দেখো, আমরা ছবিটা এখানে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একটা ত্রিভুজ, সেটা কি সমকোণী আকারে থাকবে। হ্যাঁ, দেখে বুঝাচ্ছে এটা মানটা। তাহলে এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, কারণ আমাদের এই কোণটা বের করতে হবে। সি দিলাম, এবিসি। এবার এবি হলো 2a - 1, ঠিক আছে? এসি কত? 2√2 এ। আর এসিটা বিসিটা কত? বিসিটা দেওয়া আছে 2a + 1, ঠিক আছে? এবার এই ত্রিভুজের 3টা বাহু আমি লিখে নিলাম। এবার দেখো, এটাকে আমরা প্রমাণ করবো যে এটা একটা সমকোণী আকার আছে। এবার সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হলে কি করব? এই লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, এই দুটার স্কয়ার করে যা হবে, সেটা যদি এটার সঙ্গে সমান হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে কোণটা 90 ডিগ্রি, তখন আমরা বলতে পারবো এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা কি করব? এটার স্কয়ার যোগ এটার স্কয়ার করে নেব। কি করব? 2a - 1 তার স্কয়ার প্লাস 2√2 এ তার স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করতেছি। এবার এটাকে ভাঙাই নি। a - b হোল স্কয়ার সূত্র, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 8a 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র বের করবে এটাকে। দেখো 8a থেকে 4a বিয়োগ করলাম 4a। এবার এটাকে স্কয়ার এর 2b স্কয়ার, তবে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b বলতে a বলতে 2a, b বলতে 1, তাহলে স্কয়ার হচ্ছে। দেখো
তাহলে এই দুটো বাহু হোল স্কয়ার করে দেখো ঠিক অতিভুজটা চলে আসতেছে, তার মানে এই লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার আসতেছে, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ আসতেছে। তাহলে সুতরাং এটা কি হবে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে কোনটা কথা হয় জানোই, কোন বিএসি হবে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত যে বাহুটা আছে, অতিভুজের বিপরীত যে কোণটা আছে, কোণটার মান হলো 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো 7 নম্বর হয়ে গেল। এবার দেখো আমরা 8 নম্বর করব। 8 নম্বরটা কি আছে দেখে নাও। 8 নম্বর অঙ্ক আছে এ এক্স সমান এ সেক থিটা আর ওয়াই সমান বি ট্যান থিটা হলে এক্স এবং ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক, মানে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক বের করতে বলছে যেটার মধ্যে থিটা থাকবে না। তাহলে এক্স ইকুয়াল টু কি আছে, এ সেক থিটা, আর ওয়াই আছে বি ট্যান থিটা। এই মান দুটো আমি লিখে নিলাম। এবার এখান থেকে কি করব, এক্স এর নিচে এটাকে নিয়ে আসবো, ইকুয়াল টু সেক থিটা লিখলাম, বা এটা বর্গ করে নেব দুই পাশে, এস স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। দুইটা বর্গ করে নিলাম দুই পাশে, এস স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। সেম এটাকে করব ওয়াই বাই বি ইকুয়াল টু ট্যান থিটা, বা ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা। এবার এটা 1 নং সমীকরণ, এটা 2 সমীকরণ, আমরা বিয়োগ করে দেব, তখন বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। এর 1 থেকে যদি 2 নং সমীকরণে বিয়োগ করি কি হবে, এস স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। এস স্কয়ার মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এস স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার মান কত হয়, 1 হয়। তাহলে উত্তর হলো এস স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। দেখো, চলো পরের অঙ্কে যাই। কি বলছে, ট্যান থিটা প্লাস 15 মান √3 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। তাহলে আমরা কি করবো, এখান থেকে প্রথমে থিটার মানটা বের করবো, ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3, বা ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি থাকলো √3 এর মান ট্যান 60 ডিগ্রি লিখবো, √3 আমরা জানি ট্যান 60 এর মান √3 হয়। ঠিক আছে, কেন ট্যান করলাম, তার দুই পাশে ট্যান উঠে গেল। তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 60 ডিগ্রি, বা থিটার মান কত হলো, 15 গিয়ে বিয়ে হলো 45 ডিগ্রি, থিটার মান তাহলে 45 ডিগ্রি বের হলো। তাহলে যদি বলে থিটার মান কত, তাহলে 45 ডিগ্রি হবে। এবার থিটার মান বলেন, আমাদের বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত, সুতরাং দিয়ে লিখবা সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটার মান সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি, সাইন 45 মান কি হচ্ছে, সাইন 45 মান 1/√2 হয়, প্লাস কস 45 মান 1/√2, সাইন 45 1/√2 কস 45 মান 1/√2 হয়। ঠিক আছে, এটা জানোই তোমরা। তাহলে সাইন 45 1/√2 বসালাম, কস 45 1/√2 বসালাম। এবার এটা লসু করে দিই, যোগ করবো, √2 লসু √2 উপরে 1 + 1 1 + 1 2 হবে, তাই না। এবার এটাকে যদি সাজাই নি, 2 কে আমরা দুটো √2 লিখবো, √2 × √2 বাই √2। এবার √2 কাটা, তাহলে উত্তরে আসলো √2। উত্তর কি বেরোলো, √2। ঠিক আছে, তাহলে উত্তর √2 আসলো। চলো পরে অঙ্ক করি। পরে অঙ্ক কি আছে দেখো, 10 নম্বর, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটির সমতলের ক্ষেত্রফল সংখ্যামান ছোট গোলকটির আয়তনের সংখ্যামান সমান হয়, তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত। ঠিক আছে,
তাহলে বলছে ছোট গোলকের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত মানে ব্যাসার্ধটা আমরা ধরে নিতে হবে, আর একটা আর একটা দ্বিগুণ বলছে, দ্বিগুণ মানে একটাকে যদি আমি আর ধরি একটা 2 আর ধরবো। দেখো ধরি ছোট গোলকের ব্যাসার্ধটাকে আমি আর ধরলাম, কারণ ব্যাসার্ধকে আর দিয়ে ধরা, বড় আরই ধরলাম, আর একক, ছোট আরও ধরতে পারে, অসুবিধা নেই। তাহলে সূত্র এক, বড় গোলকের ব্যাসার্ধ কত হবে 2r, ছোট গোলকের ব্যাসার্ধ আর হলে বড় গোলকের ব্যাসার্ধ 2r, দ্বিগুণ বলছে, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ বলছে, ব্যাস দ্বিগুণ মানে ব্যাসার্ধ দ্বিগুণ হবে, কি ব্যাপার। এবার কি বলছে প্রশ্ন মতে করে, এবার প্রশ্ন মতে যদি বড় গোলকের সমতলের ক্ষেত্রফল ছোট গোলকের আয়তনের সমান সমান হয়, বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান, ঠিক আছে, ছোট গোলকের আয়তনের সমান সমান, ছোট গোলকের আয়তন দেখো, ছোট গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, কারণ ছোট গোলকের ব্যাসার্ধ আর হচ্ছে আর কিউব, ইকুয়াল টু বড় গোলকের ক্ষেত্রফল, বড় গোলকের ক্ষেত্রফল সূত্র 4 পাই আর স্কয়ার, এবার বড় গোলকের ব্যাসার্ধ বলতে 2 আর ধরছি, তাহলে 2 আর স্কয়ার হবে, এটা সমান বলছি, ঠিক আছে। তাহলে ছোট গোলকের আয়তনটা লিখলাম একদিকে আর বড় গোলকের ক্ষেত্রফলটা লিখলাম একদিকে। এবার এটা সমাধান করব, 4/3 পাই আর কিউব 4 পাই, এটাকে ভাঙালে 2 এর স্কয়ার 4 পাই আর স্কয়ার হচ্ছে, এই দুই পাশে একটা 4 একটা পাই কাটলাম, তাহলে থাকবে কি দুইটা করে আরও কাটা যাবে, তো এই দুইটার কাটলে একটা আর থাকবে, আর ইকুয়াল টু আটটা থাকলো এই 3 আর 4 3 4 12, তাহলে ব্যাসার্ধ হলো 12 একক, ঠিক আছে। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ 12 একক, আর বড় গোলকের যদি ব্যাসার্ধ বলে তাহলে 12 ডবল করে দিবে, 24 একক হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাই। কি বলছে, একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণ সংখ্যা p হলে x - y + z + p এর মান কত। তাহলে আমাদের কি বের করতে বলছে, x - y + z + p এর মান বের করতে বলছে। তাহলে x আগে ধরছে তল সংখ্যা, আয়তঘনকের তল সংখ্যা, এবার একটা ঘনকের কটা তল থেকে, 6টা তল থেকে, তাহলে 6 লিখবো x এর জায়গায়, মাইনাস y বলছে ধার সংখ্যা, এবারে ঘনকের ধার থেকে 12টা, প্লাস জেড কাকে বলছে, শীর্ষবিন্দু, এবার একটা ঘনকের টোটাল শীর্ষবিন্দু থেকে 8টা, প্লাস পি বলছে কাকে, কর্ণের সংখ্যা, এবার একটা ঘনকের টোটাল 4টা কর্ণ থাকে, মনে রাখবা আমরা, ঠিক আছে, ঘনকের 4টা কর্ণ থাকে, 12টা ধার থাকে, 6টা তল থাকে, আর 8টা কৌণিক বিন্দু থাকে, কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। হ্যাঁ, এবার এটা বসাই দিলাম, যোগ বিয়োগ করে নিই, 6 4 10 18, 18 বিয়োগ 12, যোগগুলো আগে করে নিলাম, তারপরে বিয়োগটা করে নিচ্ছি, 18 বিয়োগ 12, 18 থেকে 12 গেলে 6 উত্তর 6 আসলো। খুবই সোজা অঙ্ক, দেখো 2 নম্বর আছে, এইটুকু অঙ্ক করতে পারলে 2 নম্বর। চলো এবার 12 নম্বর প্রশ্ন দেখি। 12 নম্বর কি বলছে, এখানে কতগুলো সংখ্যা আছে, এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে এবং তাদের মধ্যমা 24 বলছে, তাহলে x এর মান কত। এবার দেখো এখানে যে সংখ্যা আছে, এখানে মধ্যমা কত হচ্ছে, কটা সংখ্যা আছে টোটাল, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, 9টা মানে বেজোড় হলে আমাদের একটা মধ্যমা পাবো, তাহলে 9 এর মধ্যে এদিকে 4 4 বাদ, এই যে মাঝখানে কে আছে x + 4, দেখো x + 4 হবে মধ্যমা, মানে আমাদের হিসেবে মধ্যমা কত, x + 4, কারণ মধ্যমার মান ওরা 24 বলে দিয়েছে, তাহলে x এর মান কত, তাহলে আমাদের এই হিসেবে মধ্যমা কত লিখবো, যে মধ্যমার সমান কত, x + 4। এবার হচ্ছে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে লিখবা, প্রশ্ন মতে x + 4 = 24 লিখবা, তাহলে x এর মান কত হচ্ছে 24 - 4, 24 থেকে 4 বিয়োগ কত হবে 20, তাহলে x এর মান 20, x এর মান 20 হলে মধ্যমা হবে 24। খুবই ইজি অঙ্ক, দেখো দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা আরেক পরবর্তী একটি বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে আমরা 2017 সালে কোশ্চেন আলোচনা করবো, এরপরে আমরা 18 19 পর আলোচনা করতে থাকবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ।